নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবৈধ স্পা সেন্টার বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ। শিলচরের রাস্তায় গর্ত নয়, যেন পুকুর। সবকা সাথ সবকা বিকাশ বোর্ড বসিয়ে অভিনব প্রতিবাদ। শ্রীকুনায় পুলিশের বিশেষ অভিযানে 7 কেজিরও বেশি সন্দেহভাজন নকল সোনা উদ্ধার, আটক 1। 3 মাসেও গ্রেপ্তার নয় অভিযুক্তরা, পাল্টা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার অভিযোগ। শিলচরে শ্রম আইন ও সামাজিক সুরক্ষা সম্পর্কে একদিনের সচেতনতামূলক শিবির। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরে সম্প্রতি আলোচিত স্পা কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হলেন মহিলা সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শহরের বিশিষ্ট নাগরিকরা। প্রতিবাদকারীদের একটাই স্পষ্ট দাবি, শহরে অবৈধভাবে পরিচালিত সমস্ত স্পা সেন্টারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যেগুলি বেআইনিভাবে চলছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি শহরে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, শিলচরের মতো শান্তিপ্রিয় শহরে কোনোভাবেই অসামাজিক বা বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড সমাজের পরিবেশকে নষ্ট করার পাশাপাশি নারী নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ সৃষ্টি করেছে বলে তাদের অভিযোগ। প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, শিলচরের সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অভিযোগ আর না ওঠে সে বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে ভাবার সবচেয়ে বড় প্রয়োজন। আমরা মায়েরা এখন এতটাই উদ্বিগ্ন যে আমার মেয়েটা যখন বাইরে বেরোচ্ছে, সে যতক্ষণ ঘরে না ফিরছে সে তাকে নিয়ে আমার উদ্বেগ। কেন থাকবে? আমাদের এই ছোট্ট শহরে, আমাদের এই তথাকথিত সংস্কৃতির শহরে এই চিন্তাটা আমাদের ছিল না। আমাদের এই চিন্তার খোরাক কে জুগিয়েছে? এই প্রশ্নটা আমাদের নিজেদের করা উচিত। আমরা যেখানে যে মলের বিপরীতে দাঁড়িয়ে আমরা আছি, সেটা এমন একটা জায়গায় রয়েছে, তার আপনারা যদি রেডিয়াস দেখেন, সেই ব্যাসার্ধের মধ্যে সবগুলো বড় প্রশাসনিক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন প্রতি মাস 1.5-2 বছর ধরে বিভিন্ন কাণ্ড হয়ে গেল, কারোর কাছে কোনো খবর গেল না। সেটা কি স্বাভাবিক কথা? সেটা কি সম্ভবপর কথা? এই যে বিশ্বায়নের ফলে যা হচ্ছে, আমাদের স্মার্টফোন আসছে, আমাদের সমাজ মাধ্যম আসছে, এইগুলোকে আমরা বুঝতে পারবো না। কিন্তু যেগুলো বেনজল এসে ঢুকবে, সেই বেনজল আটকানোর দায়িত্ব কাদের? মধ্যে নিয়ে এসে তাদেরকে সমাজের সামনে, সবার সামনে পৌঁছে দিয়ে সমাজের সামনে দেখাতে হবে এই অপরাধীরা কারা, এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে এবং আমরা মায়েরা সংকুচিত হয়ে থাকবো। আমরা মেয়েরা বাইরে বেরোবো না এবং তাতে করেই হয়তো সমাজটা আরো সুন্দর হবে বলেই প্রশাসনের ধারণা। আর না হলে কেন আমরা যোগ্য বিচার পাবো না? কেন মেয়েরা এই ধরনের অসম্মান একা বয়ে নিয়ে বেড়াবে? কেন প্রত্যেকটা মেয়েকে বলা হবে শিলচর শহরের মেয়েদেরকে বিয়ে করা যায় না? এই শিলচর শহরের মেয়েদের কাছে কারা এসেছিল? তারা কি পুরুষ নয়? তারা কোথায়? তাদের খবর আমরা কেন জানলাম না? এবং বিভিন্ন জায়গায় যেভাবে ছোট ছোট ভাবে এইসব দুষ্ট বৃত্তি তৈরি হচ্ছে, সেই বৃত্তিগুলো কারা করছে, তারা যেন যোগ্য শাস্তি পায়, এই অপরাধীদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আমরা মায়েরা বলছি, আমরা অভিভাবকরা বলছি, তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই সত্তর দেওয়া হোক। ধন্যবাদ। শিলচর শহরের অধিকাংশ ব্যস্ততম সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে সড়ক এখন যেন পুকুরে পরিণত হয়েছে। যানবাহন চালক থেকে পথচারী সকলেই পড়ছেন চরম দুর্ভোগে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অভিযোগ এখনও কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। শুক্রবার এই পরিস্থিতির প্রতিবাদে বিশিষ্ট সমাজকর্মী মিঠুন নাথের নেতৃত্বে একদল ছাত্র শিলচর শহরে অভিনব বিক্ষোভ কার্যসূচি পালন করেন। আজকে আমরা এই যে ক্যাপিটাল পয়েন্ট
মানে বিজেপি অফিস থেকে 10 কদম দূরে যে ভাঙা রাস্তার উপর দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি যে বিগত 10 বছরে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি রাস্তাঘাট একদম ভাঙচুর হয়ে চরম অবস্থায়। আপনারা শিলচর শহরে দেখছেন, বাকি শিলচরের আশপাশে যত কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি রাস্তাঘাট ভাঙা। এবং আজকে এখানে প্রোটেস্ট করার মানে হলো যে এখান থেকে 10 কদম দূরে বিজেপির সদর কার্যালয়, জেলা সদর কার্যালয়, এবং এই ভাঙা রাস্তার উপর দিয়ে প্রতিদিন বিজেপির নেতারা, পার্টি নেতারা এখান দিয়ে যেতে থাকেন এবং পার্টি অফিসে। ওদের লজ্জা শরম নেই? বিজেপি নেতাদের লজ্জা শরম নেই? যে ভাঙা রাস্তার উপর দিয়ে আপনারা যে প্রতিদিন যান, আপনাদের লজ্জা হয় না? এটলিস্ট জেলা সদর কার্যালয়ের সামনে রাস্তাটা তো অন্তত ভালো বানাতে পারেন। যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে জনসাধারণ হাত ভরে ভোট দিয়েছে, ভোট দিয়ে এখান থেকে 6 জন এমএলএ, 2 জন এমপি, 1 জন মিনিস্টার বানিয়ে পাঠিয়েছেন, তারপরও বরাক উপত্যকার এই দুর্দশা কেন? শিলচর শহরের এই দুর্দশা কেন? আমি জিজ্ঞেস করতে চাই বিজেপি নেতাদের কাছে। আমরা দেখেছেন, আমরা লাগিয়েছি সবকা সাথ সবকা বিকাশ, সবাই তো সাথ দিয়েছে, কিন্তু বিকাশ কার হয়েছে? বিকাশ শুধু আমাদের কোনো বিকাশ হয়নি, রাস্তাঘাটের কোনো বিকাশ হয়নি, বিকাশ হয়েছে শুধু নেতাদের, শুধু নেতাদের বিকাশ হয়েছে। 10 বছর আগে যে নেতারা স্কুটার বাইকে ঘুরতো, আজকে ওরা ফরচুনারে ঘুরছে, তো ওদের বিকাশ হচ্ছে। আমাদের সকলের কোনো বিকাশ হয়নি, বরাক উপত্যকার কোনো বিকাশ হয়নি। তাই ওদের চোখ খোলার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। প্রতিকৃতি একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি, যেহেতু বিজেপি সদর কার্যালয়, এখানে কার্যালয়ের সামনে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। কাছাড় জেলায় নকল সোনা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। শ্রীকোনা এলাকায় বিশেষ অভিযানে 7 কেজিরও বেশি ওজনের সন্দেহভাজন নকল সোনা উদ্ধার করেছে কাছাড় পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীকোনা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় শ্রীকোনার সিপিটা বিসিয়া পার্ট 5 এলাকার বাসিন্দা 50 বছর বয়সী আশিস কুমার রায় নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট 112টি সন্দেহভাজন নকল সোনার টুকরো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মোট ওজন 7 কেজি 23 গ্রাম। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। তিনি বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলির সত্যতা ও প্রকৃতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে কাছাড় পুলিশ। সো আমাৰ কালি এটা ৰিলায়েবল সোৰ্স ইনফৰমেশ্যন এটা আছিলে যে এনেকুৱা ছাছপেক্টেড ফেক গোল্ড এনেকুৱা সৰবৰাহ কৰা হ'ব বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল, আৰু নাকা লগোৱা হ'ল, তাতে আমি মানুহ এজন পালোঁ। মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা ছাছপেক্টেড ফেক গোল্ড আছিলে, 7 কেজি 23 গ্ৰাম। আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলোঁ, সেই ইনফৰমেশ্যন মতেই আমি গোটেই বস্তুখিনি পালোঁ, মানুহ এজনো পালোঁ। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅ'ৰ হিচাপে আমি চিজ কৰিলোঁ। চিজ কৰা প্ৰচিডিঅ'ৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে ইণ্টাৰগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত সেইখিনি ওলাব। মানে আমি সেইটোৱে ক'ব বিচাৰোঁ, এতিয়া আপোনালোকে, আমি চবেই জানো যে আজিকালি ডিজিটেল স্কেম তেনেকুৱা ফ্ৰড বহুতখিনি ওলাইছে, বেংকৰ একাউণ্টৰ পৰা হওক। কিন্তু একেলগে আপুনি চাব যে এনেকুৱা ধৰণৰ স্কেমো আজিৰ তাৰিখত এতিয়াও হৈ আছে। চ' আমি ৰাইজক সেইটোৱে কওঁ যে আপোনালোকো সজাগ হওক, যে এনেকুৱা ধৰণৰ কোনো মিছক্ৰিয়েঞ্চে যদি আহি পেলাই আপোনালোকক অফাৰ কৰে, তেওঁলোকে অফাৰ কৰিব আপোনাক যে এনেকৈ কম টকাত সোণ পাব পাৰে, আপোনালোকে কিনি ল'ব পাৰে, অৰিজিনেল সোণ হয়। চ' এইবিলাকৰ পৰা যাতে ৰাইজে নিজে সাৱধান হৈ থাকে, সজাগ হৈ থাকে। কিবা থাকিলে, কিবা তেওঁলোকেও যদি ইনফৰমেশ্যন পায়, কোনোবা যদি তেওঁলোকক কণ্টেক্ট কৰে, কণ্টেক্ট নাম্বাৰ আমাৰ লগত শ্বেয়াৰ কৰক, আৰু একৰ্ডিংলি আমি এজ পাৰ ল যেনেকৈ যি কৰিব লাগে আমি তেনেকৈ একশ্যন ল'ম। কিন্তু কথাটো হ'ল যে ৰাইজো এতিয়া সাৱধান হ'ব লাগে আৰু সজাগ হ'ব লাগে এনেকুৱা ধৰণৰ মিছক্ৰিয়েঞ্চৰ পৰা। কাছাড় জেলার ধলাই থানাধীন হাওয়াইথাং রাজাঘাট সড়কে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ANRF পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর ইয়াহুইয়া বখতিয়ার লস্করের উপর হামলার ঘটনার 3 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, আদালত আগাম জামিনের আবেদন খারিজ করলেও অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
অভিযোগ অনুযায়ী গত 28শে মার্চ রাতে রাস্তা অবরোধ সরানোর অনুরোধ করাকে কেন্দ্র করে ডক্টর লস্করের উপর হামলা চালানো হয়। তিনি গুরুতর আহত হন। গাড়ি ভাঙচুর এবং নগদ অর্থসহ মূল্যবান সামগ্রীর লুটের অভিযোগও দায়ের করা হয়। অন্যদিকে 9 জুলাই সংবাদ সম্মেলন করে হাফসা বেগম চৌধুরী ও তার ছেলে আমিনুল হক চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে। তারা অভিযোগ করেন তাদের বাড়িতে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে, পরিবারকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। গ্রাম হাওইতা হাওয়াইতাং তো ওই দিন কিতা হয়েছিল ঘটনা? ওই দিন তো রাস্তার মাঝে আরো একজন লোকের গাড়ি ওখানে পার্কিং করছে এই আমার একটা মিনিট, এই গাড়িটা কোন জায়গাতে আসলো? আপনার ঘরের সামনে? আমার ঘরের সামনে। আর ওই সময় ইয়া ডাক দিয়ে বাহরি আমার ছোট ছেলে যেন 16 বছর যে ছেলে তারে তারে মারধর করছে। মানে এই গাড়িটা তোমাতান উল্লেখ করি, আপনার আর উল্লেখ করি। তো এরপরে তো আমি বার হয়েছি আমার ছেলেরে বাঁচাইতে হইলে আমারও তাই মারামারি করছেন ইয়া হিয়ায় মারতে সময় আমার শাড়ি টানিয়া কাপড় চোপড় টানিয়া ফেলাইছে। ওই ফেরে আমি চিল্লা চিৎকার করছি, পরে মানুষও জমিছেন, আমার স্বামীও আইসুন, আইয়া আমাকে বাঁচাইছেন। যারা মায়ের দূর করা হয়েছে কয়জন মানুষ আসলে আপনারা? আমরা আসলাম কত 3 জন। 3 জন। খে আপনার ছেলে? আমার ছেলে, আমার স্বামী, আমার স্বামী তো পরে গেলা। হ্যাঁ, তো আপনারা 3 জনের মায়ের দূর হয়েছে? প্রথমে তো খালি আমার ছেলেও একলা আসে, পরে আমি গেলাম তারে বাঁচানি, তাই গেলাম আমারে বাঁচানি আমার স্বামী। আচ্ছা, এরপরে মায়ের দূরের পরে আপনারা কিতা করছেন, মানে আইনের দ্বারস্থ হইছিলেন? আয়নার দ্বারও আমরাও গেছি, তারাও গেছেন। আচ্ছা, আজকে তো অনেক দিন হয়ে গেছে, তো আজকে আমরা ডাকার মূল উদ্দেশ্যটা আপনার কিতা? আপনারা ঢাকার অর্থ হইল তারা আমরা এখন হুমকি দেয় না। আমার ছেলে স্কুলে যাইতে সময় তারা গাড়ির গ্লাস লামাইয়া তারা হুমকি দেয়। আর আমরা ঘরে দরজা মানুষ দিয়া মাতামাতি করবেন, তারা গুন্ডা পাঠি দিয়ে আমরা মারি দেওয়ার পর তার ঘর থাকি বেটা মানুষও নাই বাড়িত, ছেলেও না, ছেলেরাও নাই, আমার স্বামীও নাই, একলা আমরা ঘর আর ছেলে লইয়া আরও ছেলে লইয়া। আচ্ছা, এরপরে কিতা করছেন আপনারা? তারা হুমকি দিইনি, আমরা তো এখন আপনারা দেখাইয়া সিসি ক্যামেরা লাগাইছি আমরা ডরাইয়া। আপনার ঘরে মানে সিসি ক্যামেরা লাগাইছেন? যে গিরিল লাগাইয়া এখন আবো তারা মাথামাতি কথা আমরা গুন্ডা পাঠি আনিয়া উঠাইয়া নিতে গিয়া তারা বাইরে যান তারা পাইবা। ওই আর কারণে আমরা এখন আপনারা দেখাইয়া করি ওটা এলা সমাধান হয়। আমরা চাই সমাধান করতাম, আর তারা খালি শৃঙ্খলা করতেছে, আমরা নির্যাতন করে। তো আপনার ঘরে সিসি ক্যামেরা লাগাইছেন, আপনি যে সময় সিসি ক্যামেরা লাগাইছেন এর আগে আপনার ঘরে ইলা কোনো আক্রমণ হয়েছে নি বা ইলা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি আপনার ঘরে? কিতা ক্ষয়ক্ষতি? আসলাম না তো, তারা বয়ে সরিয়া গেলাম গিয়া। এরপরে তারা আমার ঘরে আসলো, সোনা অলঙ্কার আসলো আমার মেয়ের, মেয়ের অলঙ্কার সব নিছেন গিয়া। আমার 2টা মোটর আর ফ্রিজ অনেক জিনিস আসলো, এমবেডার সব নিয়ে গেছেন গিয়া। খেয়ে নিছে এটা? কত ইয়া হিয়া তার গুন্ডা পাঠি দিনে পাইছে। আচ্ছা, এরপরে তারপরে তো আমরা ঘরে গেছি নাই, তারা আমরা মুখি দেই না, তারপর আমরা বই ফাইয়া ঘরে থাকে, কতদিন মানুষ ঘরে দরজা। আচ্ছা, এখন বর্তমান অবস্থা আপনার আর ঘরে কোনো মানুষ উপস্থিত আসেননি? যেমন ধরেন আপনার ফুয়ার বউ অথবা আপনি বা এলাকাও আসেননি বর্তমান অবস্থায়? আমার ফুয়ার বউ, আমি আর আমার 16 বছর ছেলে বলিয়া থাকি। আচ্ছা, এই যে আপনার সামনে যে 16 বছর আপনার ছেলে দেখিয়ার, তাই নাকি এই কেসের আসামি? যে 1 নম্বর দিছেন আমার 16 বছর ছেলের, 2 নম্বর দিছেন আমারে। আর কেউ আসেননি এই কেসে জড়িত? দিছেন স্যার। সে আসেন? দিছেন তো আমরা 7 জন দিছেন, তারা 7 জন দিছেন। দিলে আমরা 3 জনে বেল পাইছি। আমার এই ছেলের তো আর বেইল যে অপারেশন দলাই থেকে দিছেন, এত তার বয়স হয়েছে না স্টুডেন্ট হিসাবে। আর আমার বাসুরের ছেলের 2জন শাহিদ আহমদ আর সাবেক চৌধুরী, শাহিদ আহমদ চৌধুরী 2জনও রয়েছে। আচ্ছা, আপনার এই ছেলের বয়স হইল কি 16? এখনো স্কুলে যায়? স্কুলে যায়, ক্লাস 8 পড়ে। তো আপনারা যে বেইল লইছেন, এই বেইলর প্রমাণ আছে না আপনার কাছে? জি আছে। তো আপনার প্রমাণটা দেখাচ্ছেন, মানে এটা হইল কি আপনার বেইলর কাগজ? আমার একটা শাহিদ আহমদের একটা শাহিদ আহমদ চৌধুরী। হয়তো আমার স্কুলে যেতে ইয়া হিয়া বা তার খাহার ঘর বাইয়ে তারা কয়জনে ওলা স্কুলে যেতে সময় গাড়ি তুড়িত পাইলে ধমকি দিন, আমার গাড়ি দি মারিলি তা চৌহরতা গাড়ি একটা ইয়া বাখর ইয়া হুমকি দিন, আমারে মারতা, আমার ঘরেও ইয়া সারারে তারা বেজান হুমকি দিন। এর লাগিন আমরা ক্যামেরা লাগাইছি, লাগানির পরে এখন স্কুলে যেতে
তারা যেন ফাইন গাড়ি দিয়ে মারলেইতে চান জহরণ এর কারণে আমি একটা কেস দেওয়া হয়েছে আমার কিছু মারলে উঠলে এর দায়িত্ব তারা নিবা সেফটির লাগে। সেফটির লাগে। আচ্ছা, তোমার মায়ে যে একটা উল্লেখ করছেন যে তোমার যে সময় ঘটনা হয়েছে এরপরে তোমার তার ঘর থেকে বহুত কিছু চুরি চামারি হয়েছে, এই বিষয়ে কিতা কইবা? তোমার মায়ের সত্য কইছেন নি কথা? জি হয়, আমরা যে সময় ঘরে আসলাম না ওই সময় আমরা ঘর ভাঙ্গা রঙ্গা করিয়া আমরা ফ্রিজ টিভি বেডার এইসব জিনিস এরপরে শোনা গয় না আমরা বাইবোর্ড মার সব কিছু নিয়েছেন তারা ঘর দূর ভাঙ্গিয়া জানেলা ওনালা ভাঙ্গা আছে গ্রিল লাগানি হয়েছে এরপরে গ্রিল আসলো না এই সময়। তো আপনারা এখন এই বিষয়ে কিতা চাই? আমরা তো নেহার বিচার চাই, সব বিচার চাই। এখন আমরা ফিরির টাইম একটা উপঘাতী কেস দিছেন যেটা আমরা 2 নম্বরই ব্যবসা করি। এটা কোনো সরকারি আইন মতো গেলে এটার কোনো প্রমাণ নাই আমরা করি বলিয়া, আর আমরা কোনো খানদানও হইলে কোনো মানুষে করে না বা কেউ করে না, এটার কোনো প্রমাণ নাই। আমরা এগুলোর বিচার চাই এখন। আচ্ছা, 2 নম্বরে ব্যবসা কইতে মানে নেশা জাতীয় জিনিস নেই, যে নেশা জাতীয় জিনিস ঔষধ দিয়ে থাকে, মানে এটা উল্লেখ করছেন যে তুমি তাই করো। জি হয়। তো এই বিষয় নিয়ে এখন তুমি কিতা চাও? আমার মার শাড়ি ধরি টানিছিল অলরেডি, আরেকটা আগে আমরা কেস করছি, ও কেসের জোয়া আছে। এখন আরেকটা কেস করবো, আমরা জুলটা এক্সাম দিয়েছে আমরা ফিটির যেন আমরা 2 নম্বরই ব্যবসা করি ওটা নিয়ে এগো থানায় দিয়েছে কোনো টানা টুনা থাকে আমরা 2 নম্বরই ব্যবসা করি বলিয়া প্রুফ থাকে তে আইনে যেগো আমরা সাজা দিব ওগো আমরা মানিয়ে নিব। ভারতীয় রেলওয়ে গোদাম শ্রমিক সংঘ BRMGSS NFR জোন লামডিং ডিভিশনের উদ্যোগে শুক্রবার শহরের একটি হোটেলে শ্রম আইন, 4টি শ্রম কোড ও বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে একদিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারি শ্রম কমিশনার কেন্দ্রীয় তপন চাকমা প্রধান অতিথি ছিলেন। BRMGSS এর জাতীয় ইনচার্জ মনোরঞ্জন কুমার ও NFR জোনের সুমিত রায়ও উপস্থিত ছিলেন। চকমা বলেন, অঞ্চলটির প্রায় 90% শ্রমিক অসংগঠিত ও সামাজিক সুরক্ষার বাইরে রয়েছেন। 2014 সালের পর শ্রম সংস্কারের মাধ্যমে বিভিন্ন আইন সমন্বয় করে 4টি শ্রম কোড প্রবর্তিত হলে শ্রমিকদের আইনি সুরক্ষা ও কল্যাণ আরও কার্যকর করা সম্ভব হয়েছে। নতুন কোড শ্রমিকদের জন্য ন্যূন মজুরি, সময়মতো বেতন, আইনসিদ্ধ বোনাস, নিয়োগপত্র ও বেতন স্লিপ, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, দৈনিক 8 ঘন্টার কার্যসময় ও বাধ্যতাকালীন পেনশনের মতো সুবিধা নিশ্চিত করে তিনি অবিলম্বে সুযোগ বঞ্চিতদের অনলাইনে অভিযোগ করার পরামর্শ দেন। মনোরঞ্জন কুমার বলেন, এ ধরনের কর্মসূচি শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং সামাজিক সুরক্ষা বিস্তারে সহায়ক হবে। তিনি জানান, আগামী 15 জুলাই বিভিন্ন স্থানে শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে এবং শীঘ্রই শ্রমিক সমস্যাসমূহ প্রধানমন্ত্রীকে উত্থাপন করা হবে। लेबर अनऑर्गेनाइज्ड वर्कर जो है ये 73 इयर्स ऑफ इंडिपेंडेंस से मतलब ये चलते आ रहे हैं और 90% वर्कर जो है अनऑर्गेनाइज्ड में 90% मतलब कि 90% वर्कर अनऑर्गेनाइज्ड वर्कर है। इसका मतलब है कि मतलब 10% लोग और 10% वर्कर भारतवर्ष में मतलब कि इसके पास PFSIC का कवरेज है। अनऑर्गेनाइज होता है जिसके पास कोई PFSIC सोशल सिक्योरिटी का कवरेज नहीं है, उसी को बोला जाता है अनऑर्गेनाइज। कि जब यह कानून का निर्माण किया जा रहा था 2003 में, जब असंगठित क्षेत्र के मजदूरों के लिए अटल बिहारी वाजपेयी जी की सरकार ने श्रम रोजगार मंत्रालय असंगठित क्षेत्र के मजदूरों के लिए कानून बनाने का काम कर रही थी, उस समय भारतीय रेलवे महागोदाम श्रमिक संघ के राष्ट्रीय महामंत्री श्री कुमार पासवान जी, उस समय के वर्तमान श्रम मंत्री साहब सिंह वर्मा जी के समक्ष हमारी जो पहली द्विपक्षीय बैठक हुई थी, उसमें उन्होंने मांग किया था यह जो कानून है वो अंग्रेजों की समय के बनाया हुआ कानून है, गुलामों की जंजीर में जकड़ने के लिए एक कानून बनाया गया। आज समय परिस्थिति के अनुसार आज देश का आजाद हुए 50-55 साल हो गया है और देश के विकास में जो बहुत सारे ऐसे मजदूर वर्ग हैं
जो देश के निर्माण में बहुत बड़ी भूमिका निभा। रेलवे मार्ग गोदाम के मजदूर जो रेलवे को 1 रुपया में 70 पैसा की आमदनी देता है, जो चिलचिलाती धूप कड़कड़ाती ठंड और मूसलाधार बारिश में भी विषम परिस्थिति में, चाहे वो सीमेंट हो, खाद हो, कोयला हो, आयरन हो, मिट्टी हो, देश के कोने कोने में खाद आपूर्ति श्रृंखला इसको बरकरार रखने का काम और रेलवे को सबसे ज्यादा मुनाफा देने का काम रेलवे मार्ग गोदाम के मजदूर कर रहा है। कभी अंग्रेजी हुकूमत में मात्र 37 किलोमीटर का रेल बना और आज के देश में विश्व का दूसरा सबसे बड़ा रेलवे नेटवर्क अगर भारतीय रेल बना और इस देश का अगर लाइफ लाइन बना है, अगर इस देश का रेलवे लाइफ लाइन है तो उस रेलवे का अगर कोई लाइफ लाइन है तो माल गोदाम का सर्विस। लेकिन कानून में जगह नहीं होने के कारण सरकार ने पॉलिसी उसके हिसाब से नहीं बनाया। आज आवश्यकता है कि माल गोदाम के मजदूरों के साथ साथ देश के तमाम ऐसे मजदूर हैं जिनका श्रम कानून में जगह नहीं है, उनका कोई स्थान नहीं है, कोई चर्चा नहीं है। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে 4 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজপথ কাঁপালেন সারা আসাম মধ্যাহ্নভোজন শ্রীভূমি শাখার কর্মীরা। প্লে কার্ড হাতে নিয়ে সংগঠনের কর্মীরা নিজেদের দাবি নিয়ে স্লোগান দিয়ে রাজপথ কাঁপান। বিশাল র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শহরের আবর্ত ভবন সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। সেখানে কর্মীরা নিজেদের দাবি নিয়ে স্লোগান দেন। পরবর্তীতে জেলা প্রশাসনিক আধিকারিকদের হাত দিয়ে আসামের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। মানবিক দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রী যাতে তাদের কথা চিন্তা করেন তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানান। একটা এমএলএ কাছে দিছি, আসামের 126 জন এমএলএর কাছে আমরা মেমোরেন্ডাম দিছি। 2005 সন থেকে তারা কাজ করতেছে, কিন্তু আজ পর্যন্ত 2026-এ তারা 1,000-1,500 টাকা বেতন, 500 টাকা বাড়াইয়া 1,500 টাকা করা হয়েছে আর 1,000 টাকা বেতন। আমরা অন্যান্য ভারতবর্ষের অন্যান্য স্টেটে যেখানে এর চাইতে অনেক বেশি বেতন, কিন্তু আসামে এই 1,500 টাকা বেতন আমরা 10,000 টাকা দাবি করি। তার মধ্যে এই যে রন্ধন কর্মীরা কাজ করতেছে, এখনো বহু স্কুল খড়িতে রান্না করা হয়, এদের যদি কোনো যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় সরকার কোনো রকম কোনো বেনিফিট দেয় না। তাদের এই স্বাস্থ্যের জন্য আমরা এই ডিমান্ডটা করতেছি, তাদের চিকিৎসা ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে এবং আপনার যারা কাজ হারাইছে ইতিমধ্যেই অনেক স্কুল একত্রিতকরণ করছে, প্রায় 14,000 মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়ে গেছে। এখন যারা কাজ হারাইছে তাদের যে কোনো কারণেই হোক তাদের এককালীন 3 লক্ষ টাকা আমরা ডিমান্ড করি। ধলাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের 24 বছর বয়সী যুবক ঠাকুর দাসের মরদেহ আজ পালংঘাট শিব মন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, ঠাকুর দাস গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চড়াতে এসে ফিশারির জলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি ঠাকুর দাসের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কোন বাসা কোন জায়গা? বাসা আমরা পিংতল। পিংতল। হ্যাঁ। ছেলের নাম কি তা? ঠাকুর দাস। ঠাকুর দাস। হ্যাঁ। আর বয়স কত রাখবো? বয়স 24 24 মানে বিয়া শাদী করেছিল? বিয়া করছিল। বউ বাচ্চা আছেন? বউ ছাড়ি দিছে বাচ্চা আগে। আচ্ছা, তখন মানে খবর কি রকম পাইছো? এখন তো মানুষ ওইদিকে ফোন করিয়া জানাইছে, কই আমরা জানছি, এর তো আমরা জানার কোনো ইয়ে নেই। আমরা তো কয়দিন থেকে মিসিং? তো আজকে লইয়া 3 দিন হইব। মানে 3 দিন থেকে মিসিং। তো আপনারা পুলিশ রিপোর্ট করছলানি? কোনো রিপোর্ট করছি না আমরা তো, কই ভালো আছে ছেলে কিটা রিপোর্ট করতে, আমরা তো মনে করছি মানে চাই যাইব বড়। আচ্ছা, মাথাত কোনো দোষ আছে নি? মাথার কোনো দোষ আছে এরকম আমরা কিছু জানি না। তোমার নিজের ভাই তো? হ্যাঁ, নিজের ভাই। ওর
কতদিন তো কোনো কিছু আসলো না, তো এখন মাথার দোষে না কিতা হয়েছে এটা তো আমরা নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা পুলিশ প্রশাসন আইসুন, এখন তারা কাজকর্ম করবা। ঠিক আছে। পুরনো রাস্তার সিসি ব্লক তুলে নতুন প্রকল্প নির্মাণের অভিযোগ নস্যাৎ করলেন দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য বর্ণালী দাসের প্রতিনিধি সুমন দাস। শুক্রবার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি কাদির আহমেদ লস্কর, বিজেপি রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ সহ স্থানীয় জনসাধারণকে পাশে রেখে সাংবাদিক সম্মেলন করে সুমন দাস জানান যে উনি পাবলিক পিআরআইরা নিজস্ব তহবিল থেকে ছোট ছোট কাজ মানুষের ডিমান্ড অনুযায়ী করে থাকেন, সেগুলা করতে বাধা পেয়ে যাবে। তো নিজস্ব তহবিল থেকে যেহেতু উনি কাজ করে যাচ্ছেন, তো উনাকে উৎসাহিত করা প্রয়োজন ছিল আজকের দিনে, যে গ্রামের একটি রাস্তা মানুষের বর্ষার সিজনের রাস্তার কাজ অত্যন্ত, এই রাস্তাটা আমি নিজে দেখেছি অত্যন্ত খারাপ অবস্থা। তো উনি নিজের তহবিল থেকে করছেন। আমি বিভাগীয় কর্তৃপক্ষ, বিডিও মহোদয় বা আমার জেলা পরিষদের সিও ম্যাডামে যারা ইনকোয়ারি দিয়েছেন, ওনারাও এসে দেখবেন। আমি নিজে দেখেছি যে উনি যে রাস্তাটি নতুন করতেছেন, এই রাস্তাতে কোনো পুরানা ব্লক লাগাচ্ছেন না, উনি নতুন ব্লকই লাগাচ্ছেন। এইভাবে অপ্রচার করছেন এই যারা কমপ্লেন করেছেন। তো আমি আজকের এই আপনার সাংবাদিকের মাধ্যমে জানাইতে চাই যে এই যে ওনার উপরে যে কমপ্লেনটি হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং একটি অপ্রচার, এবং আমার এপি মহোদয় ওনার গ্রামের স্বার্থে এবং জিপির জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে কোনো ধরনের দুর্নীতি বা পুরনো রাস্তার সিসি ব্লক খুলে বসাচ্ছেন না বলে সাফ জানান। তৎসঙ্গে স্থানীয় জিপি সভাপতি রঞ্জিত সিংহ কিছু না বুঝে তার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য দুঃখ প্রকাশ করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।